এটা আমি পরিষ্কার বলে দিতে চাই যে এসআইআর যতক্ষণ না হচ্ছে পশ্চিমবঙ্গে ততক্ষণ ভোট হবে না। ইলেকশন কমিশনের প্রতি আমার আস্থার একটু ঘাটতি তৈরি হয়েছে। ইডি এবং সিবিআই যে অপদার্থতার নজির সৃষ্টি করছে তা কিন্তু আমরা প্রত্যাশা করিনি সাধারণ মানুষ হিসেবে। মাথা পর্যন্ত পৌঁছতে পারোনি, পাছে মাথা পর্যন্ত পৌঁছতে সেই জন্য মাঝপথে তদন্ত বন্ধ করে দিয়েছো। সব নজির আমি তুলে ধরবো। সিবিআই এত নির্লজ্জ কী করে হচ্ছে আমি তো এটা বুঝতে পারছি না। কার নির্দেশে? এখানে রাজ্যপালও নিষ্ক্রিয়, তিনি কি করেন না করেন কেউ জানে না। তার বিরুদ্ধে গুচ্ছের অভিযোগও আছে, বিভিন্ন রকমের অভিযোগ, 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে মমতা ব্যানার্জিকে 10 মিনিটে হিলিয়ে দেওয়া যায়। যার বান্ধবীর খাটের তলায় কোটি কোটি টাকা, তিনি অ্যারেস্ট হয়ে গেলেন, অথচ যিনি এই কেলেঙ্কারির মাথা তার অবধি হাত পৌঁছলো না সিবিআইয়ের। মাঝপথে থেমে গেল তদন্ত। আমি নমুনা দিয়ে বলে দেবো, একেবারে উদাহরণ দিয়ে দেখিয়ে দেবো। রাজীব কুমারের বিরুদ্ধে কিছু করা হলো না। অভয়ার কেসে সীমা পাহুজার মতো একজন অপদার্থ অফিসার, তার বিরুদ্ধে কিছু করা হলো না। এখনও পর্যন্ত সিবিআই পারে সেই তদন্তকে এগিয়ে নিয়ে যেতে, সেটাও করছে না। এসব থেকে আমরা বিরক্ত। বারে বারে আবেদন করেও কেন্দ্রীয় সরকার সে কাজ করছে না। 355 তো জারি করাই যায়। প্রতিটা যা যা ঘটনা ঘটছে প্রত্যেকটা যদি দেখা যায় তাহলে সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গ একটা ফিট কেস, যেখানে 350 সংবিধানের 355 ধারা চালু করে দেওয়া যায়। আমার মনে হয় এসআইআর সুষ্ঠুভাবে হতে দেবে না তৃণমূল সরকার। কারণ এসআইআর হলে যার চেষ্টা অবশ্যই ইলেকশন কমিশন করবে, এবং হয়তো বেশ খানিকটা এগোবেও, কিন্তু আমার মনে হয় তৃণমূলের পরিকল্পনাটা হচ্ছে ব্যাপক গণ্ডগোল করে এসআইআর বন্ধ করে দেওয়া। এসআইআর হলে যেটা হবে, যেটা বলতে যাচ্ছিলাম, সেটা হচ্ছে আমার ধারণা অন্তত 80-90 লক্ষ লোকের ভুয়ো ভোটারের নাম বাদ পড়বে। এই ভুয়ো ভোটারদের মধ্যে আছে মৃত ভোটার, অ্যাবসেন্টি ভোটার যারা এখানে থাকেন না, আর হচ্ছে যারা ভারতবর্ষের নাগরিকই নন তাদের নাম ঢুকিয়ে দেওয়া হয়েছে এরকম ভোটার, আর কিছু ভোটার যাদের কোনো অস্তিত্বই নেই, এই রকম এরা বাদ পড়বে যেই চেক হবে। এই বাদ পড়ায় ক্ষতিটা কার? এই বাদ পড়ায় ক্ষতিটা তৃণমূল, যে কারণে তৃণমূল এটা হতে দেবে না বলে আমার মনে হয়। দেখা যাক ইলেকশন কমিশন কতটা চোয়াল শক্ত করে এবং কেন্দ্রীয় বাহিনী নামাতে হতে পারে, প্রয়োজনে নামিয়ে এটা কিভাবে করতে পারেন। তবে এটা আমি পরিষ্কার বলে দিতে চাই যে এসআইআর যতক্ষণ না হচ্ছে পশ্চিমবঙ্গে ততক্ষণ ভোট হবে না। এসআইআর হবে, কমপ্লিট হবে, রিভাইজড ভোটার তালিকা বেরোবে, পাবলিশ হয়ে যাবে ফাইনালি, তারপর ভোট হবে। তাতে যদি রাষ্ট্রপতি শাসন জারি হয় পশ্চিমবঙ্গে হবে। এসআইআর নিয়ে আপনি এক্ষুনি যেটা বললেন যে কয়েকটা সুফল পাওয়া যাবে, যে মৃত ভোটার, ভুতুড়ে ভোটার বা বাইরে থেকে আসা, এদের সবাইকে আলাদা করা যাবে, মানে দুধ এবং জল আলাদা করাটাই হচ্ছে এসআইআর। এসআইআর করতেই হবে। তার কারণ হচ্ছে এখানে একটি রাজনৈতিক দল এর মধ্যেই আওয়াজ তুলেছে যে ভোটার যারা আছে তাদেরকে রেখে দিতে হবে। আরে যারা ভোটার আছে তারা যদি ভারতবর্ষের নাগরিক না হয় তাহলে তাদেরকে রেখে দিতে হবে কেন? এই বেআইনি দাবি যারা তুলছেন তারা তো ভারতবর্ষের স্বাধীনতাকে কখনো গ্রহণযোগ্য মনে করেননি। সেদিন পর্যন্ত ভারতবর্ষের পতাকা তুলতেন না, তো তাদের পক্ষে এসব বলা সম্ভব? তো তারা বলছেন, কিন্তু ভারতবর্ষের সংবিধান অনুযায়ী বা ইলেকশন ল যা আছে আমাদের, তাই সেটা অনুযায়ী যে ভারতবর্ষের নাগরিক নয়, যে সিটিজেন নয়, সে ভোটার হতে পারে না। ফলে কে সিটিজেন নয় সেটা দেখার তো একটা প্রশ্ন উঠবেই। এবং যেখানে দেখা যাবে, যেখানে কোথাও যদি দেখা যায় যে একজন মানুষ নিজেকে ভোটার হিসেবে নাম তুলে ফেলেছেন অথচ তিনি সিটিজেনশিপ সম্পর্কে কোনো তথ্যই দিতে পারছেন না এবং তাকে কেউ সমর্থনও করছেন না পুরনো লোকেরা যে ইনি ভারতবর্ষের নাগরিক, পরশুদিন থেকে দেখছি, এর আগে তো কখনো দেখিনি, এরকম লোককে তো বাদ দিতেই হবে। তার নাম ভোটার তালিকায় যদি এর আগে থেকেও থাকে তাহলেও বাদ দিতে হবে, না দিয়ে উপায় নেই। কারণ নাগরিক ছাড়া কেউ ভারতবর্ষের ভোটাধিকার স্বীকৃত আর অন্য কারো নেই। এইটা সব রাজনৈতিক দলকে বুঝতে হবে।
যদি কেউ না বোঝেন তাহলে তাকে নিশ্চয়ই ইলেকশন কমিশন বুঝিয়ে দেবার ব্যবস্থা করবেন। এবং এই ইলেকশন কমিশনের বিষয়ে আর একটা প্রশ্ন করতে চাই যে ইলেকশন কমিশনকে এই এসআইআরকে পশ্চিমবঙ্গে করানোর জন্য রাজ্য সরকারের কর্মীদের ওপরেই মানে আস্থা রাখতে হচ্ছে, এবং রাজ্য সরকারের কর্মীরা যে রাজ্য সরকারের চাপের মধ্যে পড়ে রয়েছে সেটাও দেখা যাচ্ছে। এবং ইতিমধ্যেই যে সমস্ত শিক্ষকরা তাদেরকে এই কাজের জন্য মানে তাদেরকে আনা হয়েছিল বা তাদেরকে বলা হয়েছিল যে এই কাজ তাদের করতে হবে, তারা সেই কাজে অনাগ্রহী সে কথা তারা জানিয়েছেন, এবং ফলে তাদেরকে শোকজ করেছে নির্বাচন কমিশন। পরিস্থিতিটা তো অনেক বেশি জটিল হয়ে উঠছে। দেখুন, শিক্ষকদের আর কত কাজ করতে হবে? শিক্ষকদের এত কাজ করতে হয়, আমি তো যখন শিক্ষা সংক্রান্ত মামলা নিতাম বিচারপতি হিসেবে তখন দেখেছিলাম যে প্রধান শিক্ষক শিক্ষিকা বা এমনি শিক্ষক তাদেরকে ওই মিড ডে মিল চালানো, অন্যান্য অনেক কাজ, সেগুলো সব শিক্ষকদের করতে হয়। তারপরেও শিক্ষককে আর কত করতে হবে? আমার এখানে না একটা ক্রিকেটের গল্প মনে পড়ে যাচ্ছে। একবার একজন ব্যাটসম্যান একজন আম্পায়ারের কাছে গিয়ে বললেন যে আমার চুলগুলো কপালের ওপর নেমে আসছে, একটু কেটে দিন তো। তো আম্পায়ার তার পকেট থেকে কাঁচি বার করে চুলটা কেটে দিয়ে বললেন যে আম্পায়ারকে যে আর কত কাজ করতে হবে। এই আম্পায়ার আর কেউ নন, খুব বিখ্যাত আম্পায়ার, নামটা মনে হচ্ছে যতদূর সম্ভব ডিকি বার্ড, ঠিক আছে? তো সেই রকমই শিক্ষকদের যে আর কত কাজ করতে হবে শিক্ষকদের পক্ষে করা সম্ভব নয়। কোনো রাজ্য সরকারি কর্মী হোক, কেন্দ্রীয় সরকারি কর্মী হোক, ব্যাংক কর্মী হোক, তাদেরকে নামিয়ে কাজটা করতে হবে। এটা একটা বিরাট কাজ, রাজস্ব যজ্ঞের মতো। কেন্দ্রীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই এসআইআর সংক্রান্ত মানে এসআইআর 2025-এ যখন মানুষের বাড়ি বাড়িতে তাদের নাগরিকত্বের প্রমাণ নেওয়ার জন্য কর্মীরা আসবেন, সরকারি কর্মীরা, তাদেরকে কি কি ডকুমেন্টস দেখাতে হবে সেই বিষয়ে একটা তথ্য দিয়েছিল, একটা মানে প্রেস রিলিজ বের করেছিল, যেখানে দেওয়া হয়েছিল যে যাদের নাম 2025 এবং 2002-এর ভোটার লিস্টে আছে তাদের ক্ষেত্রে কি কি ডকুমেন্টস লাগবে, যাদের নাম মানে যাদের জন্ম 1/7/1987 আগে কিন্তু 2002-এর ভোটার লিস্টে তাদের নাম নেই তাদের ক্ষেত্রে কি কি ডকুমেন্টস লাগবে, এবং যাদের 2/12/2004-এর পর জন্ম তাদের ক্ষেত্রে কি কি ডকুমেন্টস লাগবে। এখন মুশকিলটা হচ্ছে যে এই বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষের প্রচুর লোকজন এসছেন, প্রচুর লোকজন পরে ভোটার লিস্টে নাম ঢোকানোর চেষ্টা করেছেন, সবাই একটা কনফিউশনের মধ্যে পড়ে গেছে যে আলটিমেটলি কী কী ডকুমেন্টস দেখালে পরে তাদেরকে দেশের নাগরিক হিসেবে স্বীকৃতি দেওয়া হবে। না, এটা নাগরিক হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রশ্ন নয়। এটা হচ্ছে তারা যদি নাগরিক বলে নিজেদেরকে মনে করেন তাহলে তাদেরকেই কিছু ডকুমেন্ট দেখিয়ে বলতে হবে যে এই ডকুমেন্টের বেসিসে আমি নাগরিক, ঠিক আছে? তো কি কি ডকুমেন্ট গ্রাহ্য করা হবে একজন ভোটারের ক্ষেত্রে সেটা এখনও পশ্চিমবঙ্গের বিষয়ে ঠিক হয়নি, ঘোষণা হয়নি। বিহারের বিষয় হয়েছিল, আধার কার্ডকে সুপ্রিম কোর্ট বলে দিয়েছিল আধার কার্ডকে গণ্য করতে হবে একজনের নাগরিকত্ব বিষয় নয়, তার পরিচয়পত্র হিসেবে, কারণ আধার কার্ড তো নাগরিকত্বের প্রমাণপত্র নয়। তো এখানেও নিশ্চয়ই সেরকম একটা তালিকা দেওয়া হবে, এবং তৃণমূল তো বিরোধিতা করবে বলে বসেই গেছে, সিপিএমও তাই, কারণ সিপিএমের আমল থেকেই তো এই জোচ্চুরিটা শুরু হয়েছে, ভোট জোচ্চুরি। তো তারা তো বিরোধিতা করবেই, এই যে তালিকাই দেওয়া হোক, বিভিন্ন প্রশ্ন তুলবে। আবার তাদের কিছু উকিল বা দালাল বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছেন, কলকাতা থেকে দিল্লি অবধি, তারাও প্রশ্ন তুলবেন। এইসবের মোকাবিলা করতে হবে। ইলেকশন কমিশন নিশ্চয়ই করতে পারবে, এই বিশ্বাস আমার আছে। তবে ইলেকশন কমিশনের প্রতি আমার আস্থার একটু ঘাটতি তৈরি হয়েছে, কারণ যখন 4জন বা 5জন অফিসারের সম্বন্ধে বারে বারে ইলেকশন কমিশন বলল যে এফআইআর করতে হবে, তাদেরকে যেমন সাসপেন্ড করতে হবে এবং এফআইআর করতে হবে, আজ পর্যন্ত রাজ্য সরকার তাদের বিরুদ্ধে এফআইআর করেনি, এবং ইলেকশন কমিশন রাজ্য সরকারের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিয়েছেন বলে আমি জানি না। এখন আমি বারে বারে দেখতে পাচ্ছি যে বিভিন্ন কেন্দ্রীয় অথরিটি, সেন্ট্রাল অথরিটি, যেমন ধরুন ইডি, যেমন ধরুন সিবিআই, যেমন ধরুন এই ক্ষেত্রে ইলেকশন কমিশন, এরা মমতা ব্যানার্জির পায়ে এসে লুটিয়ে পড়ছে কেন? কার নির্দেশে বা কিসের প্রভাবে? এটা তো দেখার দরকার আছে। আমি তো বারে বারে জানতে চেয়েছি, আমার ফেসবুক পোস্ট করেছি, একেবারে জ্ঞানেশ কুমারকে উদ্দেশ্য করে ইলেকশন কমিশনের ডেতে সেটা পাঠানো হয়েছে।
যে এদের বিরুদ্ধে এখনও পর্যন্ত এফআইআরটা করা হলো না কেন? কেন এই আলাদা ট্রিটমেন্ট পশ্চিমবঙ্গের জন্যে? এটা তো ঠিক নয়। তো দেখা যাক এই ঘাটতিটা আমার যে ঘাটতিটা তৈরি হয়েছে ইলেকশন কমিশনের বিশ্বাসযোগ্যতা সম্বন্ধে, সেটা পূরণ হয় নাকি এই ঘাটতিটা আরও বাড়ে। স্যার, যেহেতু আপনি ইডি সিবিআই এর প্রসঙ্গ তুললেন, সেই প্রসঙ্গে আমি আরেকটা প্রশ্ন করতে চাই যে 2011 সালের পর থেকে এই রাজ্যে যে কোনো মামলাতে যখনই ইডি বা সিবিআই ঢুকেছে, সেই মামলার দায়িত্বভার হাতে পেয়েছে, দেখা গেছে যে যতগুলো মামলা হয়েছে তার একটারও সেভাবে নিষ্পত্তি হলো না। এখানে কি সিবিআই বা ইডির সঙ্গে রাজ্য সরকারের কোনো আঁতাত, নাকি কেন্দ্র রাজ্য আঁতাত, এই নিয়ে কিন্তু সাধারণ মানুষের মধ্যে একটা সংশয় তৈরি হচ্ছে। এটা সংশয় তৈরি হয়েছে এবং হওয়ারই কথা, এবং যথার্থভাবেই হয়েছে। ইডি এবং সিবিআই যে অপদার্থতার নজির সৃষ্টি করছে, তা কিন্তু আমরা প্রত্যাশা করিনি সাধারণ মানুষ হিসেবে। এরা দেখুন 6 বছর বাদে একজন পুলিশ অফিসারের অ্যান্টিসিপেটরি বেল ক্যান্সেল করতে গেছে, এবং সে এক আশ্চর্য ঘটনা। আমি এটা নিয়ে আলাদাভাবে আমি কথা বলবো, যে কারণ এখানে আর বলছি না, সে সময় আসছে। যে ইডি এবং সিবিআই এর যে অপদার্থতা, তাতে বিজেপির ওপর চাপ পড়ছে, আমাদের দলের ওপর চাপ পড়ছে। মানুষ ভাবতে শুরু করে দিয়েছে, সঙ্গতভাবেই মানুষ ভাববে, মানুষের ভাবনাকে তো আপনি আটকে রাখতে পারবেন না, যে বিজেপির সঙ্গে হয়তো তৃণমূলের একটা বোঝাপড়া আছে, যদিও সেরকম কোনো বোঝাপড়ার সন্ধান আমি পাইনি। কিন্তু আমার না পাওয়া আর মানুষের যে ধারণা তৈরি হয়, সেই ধারণা, তার মধ্যে আকাশ পাতাল তফাৎ হবেই। কারণ তারা তো প্র্যাকটিক্যাল সাইডটা দেখছি যে কি হচ্ছে। তোমরা কাউকে এখনও পর্যন্ত কিচ্ছু করতে পারোনি, মাথা পর্যন্ত পৌঁছতে পারোনি। পাছে মাথা পর্যন্ত পৌঁছতে হয়, সেই জন্য মাঝপথে তদন্ত বন্ধ করে দিয়েছো। সব নজির আমি তুলে ধরবো এরপরে, সময় আসছে। তো ইডি সিবিআই এর অপদার্থতা সম্বন্ধে আমি এটাকে বলবো, হ্যাঁ, অপদার্থতা। এবং তারা এতদিন ধরে মামলা যে হচ্ছে, চলছে ওই চোপ আদালত চলছের মতো, এটা তাদের মেনে নেওয়া উচিত হচ্ছে না। তাদের উপযুক্ত পদক্ষেপ, তারা জানে কি করতে হবে। এক্ষেত্রে আইনজীবী হিসেবে যখন প্র্যাকটিস করেছি, আমিও জানতাম যে কি করতে হবে। বিচারপতি হিসেবে যখন কাজ করেছি, তখন তো আর আমি কাউকে অ্যাডভাইস করতে পারতাম না। এখন আমি এসব নিয়ে অ্যাডভাইস করি না। ইডি সিবিআই সে রাস্তায় হাঁটছে না, আমি দেখতে পাচ্ছি না। এবং আপনি জেনে অবাক হবেন যে আমি যত দূর খবর পেয়েছি, সন্ধান করেছি, এই যে রাজীব কুমারের বিরুদ্ধে সিবিআই এর যে অ্যান্টিসিপেটরি বেল ক্যান্সেলেশনের মামলা উঠে এলো সুপ্রিম কোর্টে, এটাও কিন্তু সিবিআই নিজে তোলেনি। এটা এমনি কিছু মামলা এখন কম্পিউটারাইজেশনের জন্য সেইভাবে উঠে আসছে সুপ্রিম কোর্টের তালিকায়, সেইভাবে এসছে। সিবিআই এত নির্লজ্জ কী করে হচ্ছে, আমি তো এটা বুঝতে পারছি না, কার নির্দেশে। এ নিয়ে বিশদভাবে আমি বলবো অন্য কোনো ইন্টারভিউতে বা অন্য কোনো সাংবাদিক সম্মেলনে। এবং এই যেহেতু আপনি এই প্রসঙ্গটা তুললেন, তাতে স্বাভাবিকভাবেই রাজ্য সরকারের যে একটা অনমনীয় রূপ, তার একটা ছবি আমরা যেন আমাদের চোখের সামনে আস্তে আস্তে ফুটে উঠছে, যা রাজ্য সরকারকে কোনোভাবেই আটকানো যাচ্ছে না। তার কারণ প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশিকাকে রাজ্য সরকার অমান্য করছেন, তার সঙ্গে নির্বাচন কমিশনকে রীতিমতো হুমকি দিচ্ছেন। প্রশ্নটা হচ্ছে, রাজ্য সরকার এত ক্ষমতা পাচ্ছে কি করে? একটা এত বড় দেশের একটা অঙ্গরাজ্য, সেই রাজ্যের একজন মুখ্যমন্ত্রী, তিনি এতখানি ক্ষমতা কোথা থেকে পাচ্ছেন? এবং সবচেয়ে বড় কথা, যে কেন্দ্র অথবা ইলেকশন কমিশন রাজ্য সরকারের বিরুদ্ধে তাদের কি কোনো রকম কোনো স্টেপ নেওয়ার ক্ষমতা নেই? তাই তো মনে হচ্ছে কোনো ক্ষমতা নেই। এখানে রাজ্যপালও নিষ্ক্রিয়, তিনি কি করেন না করেন কেউ জানে না। তার বিরুদ্ধে গুচ্ছের অভিযোগও আছে, বিভিন্ন রকমের অভিযোগ, 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে, এই যে তৃণমূল পরিচালিত রাজ্য সরকার হোম মিনিস্টারকে বা প্রাইম মিনিস্টারকে যে কাঁচকলা দেখায়, সে তো আমরাও দেখতে পাই, কিন্তু তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা এখনও পর্যন্ত আমাদের চোখে পড়েনি। যদিও খুব কঠোর ব্যবস্থা নেওয়ার ক্ষমতা কেন্দ্রের আছে, কেন যে নিচ্ছে না, এটা আমার কাছে একটা বিরাট প্রশ্ন। মমতা ব্যানার্জিকে 10 মিনিটে হিলিয়ে দেওয়া যায় যদি সেই ক্ষমতা প্রয়োগ করা হয়। মমতা ব্যানার্জি কিচ্ছু করতে পারবেন না। আজকের পশ্চিমবঙ্গে যা পরিস্থিতি, প্রতিনিয়ত গণধর্ষণ হচ্ছে, খুন হচ্ছে, নারী নিগ্রহ হচ্ছে,
এবং জালিয়াতিতে ভরে গেছে চতুর্দিক। এটা পশ্চিমবঙ্গ বলে তো আমার মনেই হয় না, মাঝে মাঝে মনে হয় অন্য কোনো একটা দেশ যেখানে এইসব সবসময় চলে। বিএলওদের নিয়ে একটা প্রশ্ন করি যে বিএলওরা রীতিমতো আতঙ্কিত, কারণ তাদেরকে রাজ্য সরকারের পক্ষ থেকে চাপ দেওয়া হচ্ছে যে ইলেকশনের পরে তাদেরকে বদলি করে দেওয়া হবে, এবং যে এলাকায় তারা কাজ করছেন সেখানকার যারা ছোট বড় মেজর নেতা যারা রয়েছেন, তৃণমূলের নেতারা, তারা এসে তাদেরকে বিপুল অঙ্কের টাকার অফার দিচ্ছেন। টাকার অফার দিয়ে যদি তারা তাতে মানে সেই কথায় যদি চিড়ে না ভিজে তাহলে তাদের পরিবারের ওপরে হামলা হবে সেরকম হুমকি দেওয়া হচ্ছে, বা এই জাতীয় হুমকির মধ্যে তাদের কাজ করতে হচ্ছে। এবং অন্যদিকে কেন্দ্রের পক্ষ থেকে তাদের ওপর চাপ রয়েছে, যদি সঠিকভাবে তারা কাজ না করেন তাদেরকে জেলেও যেতে হতে পারে। এই জোড়া চাপের মধ্যে তারা এখন বলছেন যে তারা রীতিমতো অসহায় বোধ করছেন এবং কেন্দ্র সরকারের নিরাপত্তা বলয়ে তারা কাজ করতে চান। কি বলবেন এই বিষয়ে? কেন্দ্রীয় সরকার এখনো পর্যন্ত কোনো নিরাপত্তা বলয় দিয়েছে বলে আমি মনে করি না। এর যথেষ্ট কারণ আছে, কারণ তৃণমূল ভয় দেখিয়ে এসআইআরটাকে বানচাল করতে চাইছে, বা এসআইআরের যে ফল যেটা হবে সেটা যে যতটা ফল হওয়া দরকার সেটাকে কমিয়ে আনতে চাইছে। তো সেই জন্য বিএলও বিএলএ এদেরকে চতুর্দিকে ভয় দেখাচ্ছে, মানে বিজেপির যারা বিএলএ ব্লক বুথ লেভেল এজেন্ট তাদেরকেও ভয় দেখাচ্ছে। বিজেপি তো অনেক জায়গায় কিছু মুসলিম গুন্ডার তাণ্ডবে অনেক জায়গায় বুথ লেভেল এজেন্টই দিতে পারছে না, এরকমও তো হচ্ছে। তো এখনও ঘোষণা হয়নি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কবে এসআইআর হবে। ঘোষণা হলে এটা আসলে কতটা কঠোরভাবে প্রয়োগ করা হয় আইন সেটা দেখার। তবে আমার ইলেকশন কমিশনকে দেখে এবং কেন্দ্রীয় সরকার যেভাবে পশ্চিমবঙ্গর বিভিন্ন বিষয়ে ডিল করছে দেখে আমার খুব একটা ভরসা হয় না যে কিছু একটা হবে, যে কঠোরভাবে ডিল করা হবে। কঠোরভাবে ডিল করা যায়, তার প্রভিশনও আছে, কিন্তু এখনও পর্যন্ত তার কোনো চিহ্ন আমরা দেখতে পাচ্ছি না। এসআইআরে মন দিন, তা না হলে দল চালানো মুশকিল হয়ে যাবে, মানে নিজের দলের কর্মীদেরকে এই বার্তা দিচ্ছেন শ্রমিক ভট্টাচার্য। কি বলবেন? না, এবার তো দিতেই হবে, কারণ এসআইআর উপর তো নির্ভর করছে ভুয়ো ভোটার ঠেকানো। এই ভুয়ো ভোটার ভুতুড়ে ভোটার এইসব যদি ঠেকানো না যায় তাহলে তো তৃণমূল বহু জায়গায় ড্যাং ড্যাং করে জিতবে। এই কারণ তারা কি করে, 3টে সাড়ে 3টের পর থেকে ছাপ্পা ভোট শুরু করে দেয়, গুন্ডামি করে ঢুকে পড়ে। এবং ওই কেন্দ্রীয় বাহিনী তো কাঠের পুতুল, আমি তাদেরকে দেখেছি, আমি যখন ইলেকশানে লড়েছি আমি দেখেছি তারা একেবারে কাঠের পুতুল, এবং তারা ভীষণ করাপ্টেড, ভীষণ দুর্নীতিপূর্ণ। আমার ভাগ্য ভালো যে আমার যে জায়গায় ইলেকশন হয়েছিল তমলুকে, সেখানে যারা ছিলেন তারা একজন কঠোর অফিসারের আন্ডারে ছিলেন। তিনি আমাকেও চিনতেন, অন্যান্যদেরও চিনতেন যে এরা কী তাণ্ডব করতে পারে যদি কোনো ভুল হয়। সে তাণ্ডবের নমুনা আমি দেখিয়েছিলাম তার আগে, একজন বিচারপতি হিসেবে আমি লজ্জিতও হয়েছিলাম সে নমুনা দেখানোর পরে, কিন্তু না দেখি উপায় ছিল না। আইপ্যাকের টিম যেভাবে ব্যালট বক্স বদলে দিতে এসেছিল এবং পুলিশ তাদের সাহায্য করছিল, যে তাতে পুলিশের সঙ্গে সম্মুখ সমরে আমাকে নামতে হয়েছিল একদিন রাত্রিবেলা। আমি রাত্রিবেলা হঠাৎ ফোন পেলাম, শুভেন্দুবাবুর পিতা শিশির অধিকার আমাকে ফোন করে বললেন যে অভিজিৎ দেখো তো ওইখানে ইলেকশন যেখানে কাউন্টিং হচ্ছে সেখানে গণ্ডগোল হচ্ছে, দেখো তো যাও তো। আমি গিয়ে দেখলাম সত্যি একটা আইপ্যাকের গাড়ি দাঁড়িয়ে আছে, এবং আমি যেই স্পটে গিয়ে গাড়িটাকে চ্যালেঞ্জ করব সেই সময় পুলিশ গাড়িটাকে বার করে দিল। সে আমাদের নাকের ওপর ধোঁয়া উড়িয়ে চলে গেল, পুলিশের সঙ্গে আমাদের গণ্ডগোল শুরু হয়ে গেল। সেদিন আমি তাণ্ডব নৃত্য শুরু করেছিলাম, পুলিশকে দেখিয়েছিলাম যে এখানে যদি কোনো গণ্ডগোল হয় কাউন্টিংয়ে তাহলে কি হতে পারে। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট একটু বিরক্ত হয়েছিলেন আমার ওপর। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ভদ্রমহিলা, অত্যন্ত ভালো, অত্যন্ত দক্ষ, অত্যন্ত সৎ এবং নিরপেক্ষ। হয়তো সেই জন্যই আমি জিতেছিলাম, না হলে আমারটাও যেত, আমার সেটটাও যেত। তো এই যদি কেন্দ্রীয় বাহিনী যদি ঠিকঠাক কাজ করে না, কোনোদিনই কাজ করে না। একমাত্র করেছে আমি দেখেছিলাম যখন প্রণব মুখার্জি এবং সোনিয়া গান্ধী খুব উদ্যোগী হয়েছিলেন এখান থেকে সিপিআইএমকে সরানোর জন্যে 2011 সালে, যে ক্ষমতায় যেটা তৃণমূল মমতা ব্যানার্জিকে ক্ষমতায় আনা হলো, সেটা ছাড়া অন্য কোনো সময় আমি অন্য কোনো ইলেকশনে কেন্দ্রীয় বাহিনীকে কাজ করতে দেখিনি। হয়তো এবারেও করবে না, আমি জানি না কি করবে না করবে, এখনও বুঝতে পারছি না আমি কিছু। একটু অন্য প্রসঙ্গে আসি, যে আমরা পরপর দেখতে পাচ্ছি যে আমাদের রাজ্যে বিভিন্ন সরকারি হাসপাতালে আমাদের অভয়া আজ অবধি বিচার পায়নি। তার মধ্যেই দুর্গাপুরের সরকারি হাসপাতালে একটি মেয়ের ঘটনা ঘটে গেল, সেটা নিয়েও আমরা দেখলাম। এবার উলুবেড়িয়াতে একজন মহিলা জুনিয়র ডাক্তার, তাকে রীতিমতো হুমকি দেওয়া হচ্ছে যে তাকে মানে শারীরিকভাবে ধর্ষণ করা হবে, তাকে নিগ্রহ করা হবে, এই সমস্ত হুমকি দেওয়া হচ্ছে, এবং সংখ্যালঘু সেলের তৃণমূল নেতা হচ্ছে এই বিষয়ে অভিযুক্ত। স্যার, আপনার কাছে প্রশ্ন হচ্ছে, যাদের কাছে রাত বিরেতে অসুখ বিসুখে আমরা
ছুটে যাই আমাদের প্রাণ বাঁচানোর জন্য, আজকে তাদেরই যদি এইভাবে হুমকি দেওয়া হয়, তাদের প্রাণটাই যদি এরকম সুতোর ওপর ঝুলতে থাকে, তাহলে পরবর্তীকালের দিন তো আর ভয়ঙ্কর আসছে, তারা তো আসতেই চাইবেন না এই প্রফেশনে। দিন ভয়ঙ্কর আসছে, এটা বোঝাই যাচ্ছে। তাদের নিরাপত্তা নেই, মহিলা ডাক্তারদের তো বিশেষ করে নেই। আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, এই সেদিনের যে আক্রমণটা ঘটেছে উলুবেড়িয়াতে, এটার মাস্টার মাইন্ড কিন্তু একটি মুসলিম ছেলে। এই কিছু মুসলিম দুর্বৃত্তদের এত দৌরাত্ম্য শুরু হয়েছে যে হিন্দুদের এক কাট্টা হতেই হবে, তা না হলে এই মুসলিমদের রোখা যাবে না। ঠিক আছে, এইখানে আজকের যে পশ্চিমবঙ্গ, সেখানে ওই ধর্মনিরপেক্ষতার ন্যাকা কান্না কেঁদে কোনো লাভ নেই। ধর্মনিরপেক্ষতা নিশ্চয়ই বজায় রাখতে হবে, কিন্তু কখন? যখন সেই পরিস্থিতি তৈরি হবে। আজকে একের পর এক আপনি ধরুন, ওখানে কি হয়েছিল, ওই যে সন্দেশখালিতে সম্পূর্ণ মুসলিম অধ্যুষিত যারা গণ্ডগোল করছে, তারা হিন্দুদেরও মেরে ভাগিয়ে দিচ্ছে। এই যে তাদের নিজস্ব রাজ চলছে, জঙ্গল রাজ চলছে। মমতা ব্যানার্জি তাদের উস্কানি দিচ্ছেন, যেহেতু ভোটটা তারা দেয় মমতা ব্যানার্জিকে। তো মমতার তো ওই জন্যে মমতা বেগম নামও হয়েছে। কিন্তু সে যাই হোক, আমাদেরকে বাঙালি সবসময় ধর্মনিরপেক্ষতার পূজারী, বাঙালি শিক্ষিত একটা জাত এবং অন্যান্য প্রদেশের লোকেদের চেয়ে অনেক এগিয়ে থাকা, রাজনৈতিকভাবে অনেক বেশি সচেতন, এটা বুঝতে হবে। তো বাঙালি, সেই সচেতন বাঙালি তো আজকে ঘরে ঢুকে পড়েছে, সন্ধ্যাবেলা টিভি দেখে, নয়তো মদ খায়, হ্যাঁ, বন্ধুবান্ধবদের সঙ্গে মিলে। এই হচ্ছে বাঙালির কাজ। তো সেই বাঙালিকে এখন বুঝে নিতে হবে যে ছদ্ম ধর্মনিরপেক্ষতার কোনো জায়গা আজকের পশ্চিমবঙ্গে আর নেই। আমাদেরকে বলতে হবে স্পষ্ট ভাষায় যে দৌরাত্ম্য করো যেসব মুসলিমরা, যারা ধর্ম মেনে চলো, অন্যদের সঙ্গে মিলেমিশে থাকো, তাদের সম্বন্ধে আমাদের কিচ্ছু বলার নেই। কিন্তু দৌরাত্ম্য করো যারা, তাদেরকে কিন্তু উপযুক্ত শিক্ষা আমরা দেবো। তো উলুবেড়িয়াতেও সেই ঘটনা ঘটেছে। এক মহিলা ডাক্তার, তাকে গিয়ে হুমকি দেওয়ার সাহস কোত্থেকে পাচ্ছে অভয়ার ঘটনার পরেও? এই সাহসটা হচ্ছে কোত্থেকে, আমি সেটাই বুঝতে পারছি না। সে কি জানে না যে আরজিকরে এত বড় একটা অভয়ার কাণ্ড ঘটেছে, জনজাগরণ ঘটেছিল, তারপর সেটা স্তিমিত হয়ে গেছে? এটা অবশ্যই মমতা ব্যানার্জি পুজোর সুযোগটা নিয়েছেন, গত বছর পুজো এসে গিয়েছিল। তো এরা এই তৃণমূলের আশ্রয়ে আছে বলেই এরা এটা করতে পারে, এছাড়া আর কোনো কারণ নেই। পুলিশ যদি স্ট্রিক্ট হতো, খানিকটা নিরপেক্ষ হতো খানিকটা, তাহলেও কিন্তু এরা করতে পারতো না। আমি তো আশ্চর্য হয়ে গেলাম কালকে একটা খবর দেখে টিভিতে, যে ইকবালপুরে একজন মুসলিমের বাড়ি থেকে প্রচুর অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। কী করে করলো, কেন করলো, এটা আমার কাছে ধাঁধা। পুলিশ তো করে না। ওখানে ইকবালপুর ওইসব জায়গায় বহু বাড়িতেই খোঁজ করলে অস্ত্র শস্ত্র সব পাওয়া যাবে। একটা পার্টিকুলার বাড়ি থেকে তুলে আনলো, কোত্থেকে কী টিপ পেয়েছিল, কে দিয়েছিল, কী উদ্দেশ্যে দিয়েছিল, এগুলো সব আমাদের রাজনীতিকদের ভেবে দেখার দরকার আছে যে কেন হঠাৎ হচ্ছে। তো যার বান্ধবীর খাটের তলায় কোটি কোটি টাকা, তিনি অ্যারেস্ট হয়ে গেলেন, অথচ যিনি এই কেলেঙ্কারির মাথা, তার অবধি হাত পৌঁছলো না সিবিআইয়ের, মাঝপথে থেমে গেল তদন্ত। আমি নমুনা দিয়ে বলে দেবো, একেবারে উদাহরণ দিয়ে দেখিয়ে দেবো। রাজীব কুমারের বিরুদ্ধে কিছু করা হলো না। অভয়ার কেসে সীমা পাহুজার মতো একজন অপদার্থ অফিসার, তার বিরুদ্ধে কিছু করা হলো না। এখনও পর্যন্ত সিবিআই পারে সেই তদন্তকে এগিয়ে নিয়ে যেতে, সেটাও করছে না। এসব থেকে আমরা বিরক্ত, এবং এই কারণেই ওই মুসলিমরা বেড়ে যাচ্ছে, দৌরাত্ম্যকারী মুসলিম। আমি সব মুসলিমকে বলছি না, বহু মুসলিম আছেন আমার বন্ধু, তারা শান্তিতে থাকেন, চাকরি বাকরি করেন, ব্যবসা করেন, ভদ্র, ধর্ম মেনে চলেন, অন্যকে ঠকান না। এরকম আমি আপনাকে এমন উদাহরণ দিতে পারি, আপনি শুনে অবাক হয়ে যাবেন। আমি যখন সিগারেট খেতাম, আমার পাড়ায় শিয়ালদায় একটা দোকান থেকে সিগারেট কিনতে যেতাম সকালবেলা। সেখানে যখন সেই সিগারেট দোকানদার, একজন মুসলিম, তাকে যখন টাকাটা দিতাম সিগারেট কেনার জন্যে, তিনি হাতে নিতেন না, বলতেন ওখানে রাখুন। এটা কয়েকদিন ঘটার পরে আর সিগারেটটাও আমাকে হাতে দিতেন না, সিগারেটটা উনি একটা জায়গায় রাখতেন, বলতেন ওখান থেকে নিন। আমি জিজ্ঞেস করলাম যে আপনি এটা করেন কেন? বললো আপনাকে তো আমি বিক্রি করছি বিষ, আমার ধর্মে এটা মানে না, আমার ধর্ম এটা স্বীকার করে না, আমি আপনাকে বিষ বিক্রি করতে পারি না, কিন্তু ব্যবসা তো আমায় চালাতে হবে, তাই আমি নিজের হাতেও টাকা নিই না, নিজের হাতে এই বিষ আপনাকে তুলে দিই না। তো এরকম ধর্মপ্রাণ মুসলিম আজও আছেন, আমি দেখেছি আমার চোখের সামনে বহু মুসলিম, আমার বহু বন্ধুবান্ধব আছেন, তাদেরকে আমি বলছি না। কিন্তু দৌরাত্ম্যবাজ মুসলিম, যারা মনে করেন যেখানে এখানে মুসলিম সাম্রাজ্য তৈরি করতে হবে, পশ্চিম বাংলাদেশ তৈরি করতে হবে,
তাদের প্রতি আমাদের কঠোর হতেই হবে। এইখানে সদ্য ধর্মনিরপেক্ষতার কোনো জায়গা নেই। আপনি কঠোর হওয়ার কথা বলছেন, কিন্তু কঠোর তো হতে হবে প্রথমে পুলিশকে, কিন্তু সেখানে পুলিশই দেখা যাচ্ছে তার বিরুদ্ধে যাচ্ছে। পুলিশকে তার কন্ট্রোলিং অথরিটির কাছ থেকে সরিয়ে আনতে হবে। বর্তমান যে কন্ট্রোলিং অথরিটি আছে, সে প্রভিশন আছে কনস্টিটিউশনে, কিন্তু বারে বারে আবেদন করেও কেন্দ্রীয় সরকার সে কাজ করছে না। 355 তো জারি করাই যায়। প্রতিটা যা যা ঘটনা ঘটছে প্রত্যেকটা যদি দেখা যায় তাহলে সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গ একটা ফিট কেস, যেখানে 350 সংবিধানের 355 ধারা চালু করে দেওয়া যায়, কিন্তু কেন্দ্র করছে না। কেন করছে না এটা আমার কাছে রহস্য, আমি জানি না কেন করছে না। যে প্রসঙ্গে আমি আপনাকে এই প্রশ্নটা করলাম, যে এখন আমরা জানি যে আমাদের রাজ্যে যদি কেউ নিজের ডিএ চাইতে যায় তাকে পুলিশের ভ্যানে উঠতে হয়, যদি কেউ অভয়ার বিচার চাইতে যায় তাকে পুলিশ টেনে তুলে নিয়ে যায়, কেউ যদি নিজের চাকরি চায় তাকেও পুলিশ টেনে তুলে নিয়ে যায়। এবারে সেই সব কিছু ছাড়িয়ে, মানুষ ছাড়িয়ে, মা কালীকে পর্যন্ত পুলিশ প্রিজন ভ্যানে টেনে তুলে নিয়ে গেল। কি করে না, কাকদ্বীপে এক জায়গাতে মা কালীর পুজোকে কেন্দ্র করে গোলমাল হচ্ছিল, কিছু দুষ্কৃতী এসে মা কালীর মূর্তি ভাঙে, সেখানে দুষ্কৃতীদেরকে প্রিজন ভ্যানে তোলার জায়গায় পুলিশ এসে মা কালীর মূর্তি প্রিজন ভ্যানে তুলে নিয়ে চলে গেল। দেখুন, মা কালীর মূর্তি কোনো হিন্দু ভাঙবে না, ভয়তেই ভাঙবে না। মা কালীকে এত ভয় করে হিন্দুরা যে মা কালীর মূর্তি ভাঙার সাহস তাদের নেই, মনে করে এটা পারবে একমাত্র মুসলিমরা। আপনি তদন্ত করে দেখুন, আপনি তো সাংবাদিক, আপনি গিয়ে একবার দেখবেন মুসলিমরাই এটা করেছে, আমি লিখে দিতে পারি, এবং পুলিশই তদন্ত করলেও এটা উঠে আসবে। আমার লোকসভা কেন্দ্র তমলুক, সেখানে একটা কুমোর পাড়ায় মূর্তি গড়ে রেখেছিল পুজোর ঠিক আগে, সব মূর্তি মুসলিমরা এসে ভেঙে দিয়েছে, কাঁচা মূর্তি, প্রচুর টাকা ক্ষতি হয়েছে তাদের, পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। তো এটা যারা করছে তাদের বিরুদ্ধে আমাদের কণ্ঠ তো তুলতেই হবে, না হলে কোনো উপায় নেই। হিন্দুরা কিন্তু এত শান্ত নয়, এটা যে মুসলিমরা ভাবছেন তারা ভাবুন, কিন্তু হিন্দুরা এত শান্ত নয়। হিন্দুরা সহিষ্ণু, বহুদিন ধরে সহ্য করে আমরা যাচ্ছি, কিন্তু এরপর হয়তো সহ্যের সীমা অলরেডি ভেঙে গেছে। আমরা তাতেও নিজেদেরকে আটকে রাখছি যে শান্তি বজায় রাখার জন্য, শান্তি বজায় আমরা নিশ্চয়ই রাখবো। কিন্তু একই সঙ্গে আমি মুখ্যমন্ত্রীকেও বলবো যে আপনি উপযুক্ত শাসন এইবার শুরু করুন, অন্তত কারণ আপনার বিরুদ্ধে তো কেন্দ্র কোনো ব্যবস্থা নিচ্ছে না, একটু শাসন অন্তত করুন আপনার চেলা চামুন্ডাদের, নাহলে তো ভয়ঙ্কর কাণ্ড শুরু হয়ে যাবে।